আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায় আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নিয়ে যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। মালদ্বীপে পার্লামেন্ট নির্বাচনে চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস বা পিএনসি নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। গতকাল রোববার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ সকালে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী মালদ্বীপের পার্লামেন্ট পিপলস মজলিসের মোট ৯৩টি আসনের মধ্যে এই পর্যন্ত ৮৬টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মইজুর পিএনসি ৭টি আসনে বিজয়ী হয়েছে। বিদায়ী পার্লামেন্টে পিএনসি ও তার মিত্রদের আসন ছিল মাত্র ৮টি। গত বছরের সেপ্টেম্বরে মোহাম্মদ মইজু মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন, কিন্তু পার্লামেন্টে ভারতপন্থী হিসেবে পরিচিত সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টির এমডিপি সংখ্যাগরিষ্ঠতা থাকায় মইজুকে নতুন আইন পাশে বাধার মুখে পড়তে হচ্ছিল। এই নির্বাচনের মাধ্যমে তিনি সেই বাধা কাটিয়ে উঠলেন। এই নির্বাচনের মাধ্যমে মালদ্বীপে চীনের অবস্থান আরও সংহত এবং ভারতের অবস্থান আরও দুর্বল হয়ে গেল। এমডিপি মাত্র ডজন খানেক আসনে বিজয়ী হয়েছে। গতকাল অনুষ্ঠিত নির্বাচনটি গত ১৭ই মার্চ হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত হয়ে যায়। মালদ্বীপে মইজুর দলের এই ফলাফল প্রমাণ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের প্রতি জনগণের ব্যাপক সমর্থন রয়েছে। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে তারা গতকাল দক্ষিণ লেবাননে ইসরায়েলের একটি সামরিক ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি দক্ষিণ লেবাননের আল আইশেইয়া এলাকার ওপর দিয়ে চক্কর দেওয়ার সময় সেটিকে গুলি করে নামানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ। এদিকে হিজবুল্লাহ ড্রোন হামলায় আহত ইসরায়েলের এক সেনা কর্মকর্তা গতকাল রোববার মারা গেছেন। তার নাম মেজর ডর জিমেল। রিজার্ভ বা সংরক্ষিত সেনা সদস্য হিসেবে তিনি ইসরায়েলের সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করছিলেন। ১৭ এপ্রিল ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী আরব আল আরামশে এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়। ওই হামলায় ডোর জিমেল ছাড়াও আরও ১৩ সেনা সদস্য ও ৪ বেসামরিক নাগরিক আহত হন। হামলার পর এর দায় স্বীকার করে হিজবুল্লাহ। টাইমস অব ইসরায়েল এই খবর দিয়েছে। মেজর ডল জিমেল ইসরায়েলি সামরিক বাহিনীর ইতেজিওনো ব্রিগেডের ডেপুটি কমান্ডার হিসেবে নিযুক্ত ছিলেন। আহত অবস্থায় তাকে নাহারিয়াহ শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে জিমেল মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছিলেন। তার অবস্থা ছিল আশঙ্কাজনক। রোববার তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ইরাকের আল জুমার শহর থেকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৫টি রকেট ছোড়া হয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনীর ২টি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। ইরান সমর্থিত সশস্ত্র একটি গ্রুপ এই হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে রকেট ছোড়া বন্ধ করে দেয় ইরাকের ইরান সমর্থিত গ্রুপগুলো। এরপর গতকালই প্রথমবারের এই হামলা করা হলো। ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করে দেশে ফিরে আসার পর মার্কিন ঘাঁটিতে এই হামলা হলো। হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলে গত ১৩ এপ্রিল রাতে নজিরবিহীন হামলা চালানোর জন্য ইরানের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, ইসরায়েলে অনেক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে ইরান তার ক্ষমতা ও শক্তির প্রমাণ দিয়েছে। গতকাল রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে সশস্ত্র বাহিনীকে খামেনির ধন্যবাদ জানানোর তথ্য জানানো হয়েছে। গত ১ এপ্রিল দামেস্কে ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে গত ১৩ এপ্রিল প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান। ওইদিন ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সামরিক বাহিনী। তবে ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েল এবং তার মিত্ররা গুলি করে ভূপাতিত করেছে। ইরানের হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় ইসরায়েল। তবে মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের সামরিক বাহিনীর কয়েকটি ঘাঁটিতে কিছুটা ক্ষতি হয়েছে। রোববার খামেনি বলেছেন, কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল এবং কতগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল সেটা বড় কথা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইরান এই অভিযানে তার সামরিক শক্তি ও ক্ষমতা প্রদর্শন করেছে। তিনি আরও বলেছেন, সাম্প্রতিক অভিযানে ইরানের সশস্ত্র বাহিনী সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ ফল পেয়েছে। তিনি দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তাদের নিরবচ্ছিন্নভাবে সামরিক উদ্ভাবন অব্যাহত রাখতে এবং শত্রুর কৌশল রপ্ত করার আহ্বান জানিয়েছেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এলিট ফোর্স নেতজা ইয়েহুদা ব্যাটালিয়নের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারে এমন খবরে ক্ষুব্ধ ইসরায়েল সরকার। ক্ষিপ্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ২০ এপ্রিল শনিবার তিনি বলেছেন, এমন কোনো উদ্যোগকে প্রতিরোধ করতে তার সরকার সর্বশক্তি দিয়ে লড়বে। আল জাজিরার খবরে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের এই ব্যাটালিয়নের ব্যাপক সমালোচনা হচ্ছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের নানা কর্মকাণ্ডের খবরও প্রচারিত হয়। এরই প্রেক্ষিতে আইডিএফের এই এলিট ব্যাটালিয়নের বিরুদ্ধে বাইডেন প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে বিভিন্ন মহলে আলোচিত হয়। বিবৃতিতে নেতানিয়াহু বলেন, কোনো অবস্থাতেই ইসরায়েলি ডিফেন্স ফোর্সের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না। আমাদের সৈন্যরা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এমন একটা বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলে সেটা হবে একটা অবাস্তব ও নিচু মানসিকতার কাজ। তিনি আরও বলেন, আমার নেতৃত্বে যে সরকার কাজ করছে, আমরা সবাই মিলে সর্বাত্মকভাবে সম্ভাব্য এমন পদক্ষেপের বিরুদ্ধে কাজ করব। নেতানিয়াহু সরকারের উগ্রপন্থী দুই মন্ত্রী ইতামার বেন গাভির ও বেজালেল স্মোট্রিচ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য এমন পদক্ষেপের সমালোচনা করে বলেন, আমাদের সেনাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার উদ্যোগ প্রতিহত করা হবে। নেতজা ইয়েহুদার সদস্যদেরকে রক্ষায় আমাদের সরকার সবকিছু করবে। গাজার রাফা এলাকায় ইসরায়েলের বিমান হামলায় নিহত এক ফিলিস্তিনি মায়ের পেট থেকে জীবিত বের করা হয়েছে এক মেয়ে শিশুকে। গত ২০ এপ্রিল শনিবার রাতে রাফাতে ইসরায়েলি বিমান হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দুটি বাড়িতে চালানো হামলায় ওই গর্ভবতী নারীসহ ১৯ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৩টি শিশু রয়েছে। মোহাম্মদ সালামা নামের এক চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে শিশুটি। ১.৪ কেজি ওজনের শিশুটিকে জরুরিভাবে সিজারের মাধ্যমে তার মায়ের পেট থেকে বের করা হয়। তার মা নিহত হবার সময় ৩০ সপ্তাহের গর্ভবতী ছিলেন। রাফার একটি হাসপাতালে শিশুটিকে অন্যান্য শিশুদের সঙ্গে একটি ইনকিউবেটরে রাখা হয়েছে। তার কোমরে একটি টেপ বেঁধে রাখা হয়েছে। এতে লেখা রয়েছে, শহীদ সাবরিন আল সাকানির সন্তান। মৃত মায়ের পেট থেকে জন্ম নেওয়া শিশুটির বাবা ও বোনও এই হামলায় নিহত হয়েছেন। ফলে এতিম অবস্থাতেই জন্ম হয়েছে তার। ইনকিউবেটরে রাখা হয়েছে রুহ নামের এই শিশুটিকে। শিশুর চাচা জানিয়েছেন, হামলায় নিহত হওয়া তার বোন মালাক শিশুটির নাম রাখতে চেয়েছিল রুহ, যার বাংলা অর্থ আত্মা। তিনি বলেছেন, পৃথিবীতে বোন আসছে, এজন্য খুব খুশি ছিল মালাক। এদিকে গাজার খান ইউনিসের নার্সের মেডিকেল কমপ্লেক্স প্রাঙ্গণের গণকবর থেকে প্রায় ২০০ ফিলিস্তিনের লাশ উদ্ধার করেছে হামাস নিয়ন্ত্রিত সরকারের সিভিল ডিফেন্স বিভাগ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত ২০ এপ্রিল শনিবার গণকবরটির সন্ধান পাওয়া যায়। গতকাল রোববারও সেখান থেকে লাশ উদ্ধার অভিযান অব্যাহত ছিল। গত ৭ এপ্রিল খান ইউনিস থেকে সরে যায় দখলদার ইসরায়েলি বাহিনী। এরপর ফিলিস্তিনিরা সেখানে ফিরে এসে কেবল ধ্বংসযজ্ঞ দেখতে পান। আল জাজিরার সাংবাদিক হানি মোহাম্মদ খান ইউনিস থেকে রোববার জানিয়েছেন, হাসপাতাল প্রাঙ্গণ থেকে সিভিল ডিফেন্স এবং প্যারামেডিকের সদস্যরা ১৮০টি লাশ উদ্ধার করেছেন। ইসরায়েলিরা সেনারা সাধারণত ফিলিস্তিনিদের হত্যার পর সেখানে তাদেরকে মাটি চাপা দিয়ে রেখেছিল। গণকবরটিতে বৃদ্ধা, শিশু ও তরুণদের লাশের সংখ্যাই বেশি পাওয়া গেছে। ফিলিস্তিনি জরুরি পরিষেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ওই গণকবর থেকে লাশ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। গণকবরটিতে আরও অনেক লাশ আছে। এই সপ্তাহের শুরুতে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার পাশে একটি গণকবরের সন্ধান পাওয়া যায়, যেখান থেকে অসংখ্য লাশ উদ্ধার করা হয়। গতকাল গাজার শেষ নিরাপদ স্থান রাফাতে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। এতে ২২ জন নিহত হয়, যাদের মধ্যে ১৮টি শিশু। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত ৩৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তবে ধারণা করা হচ্ছে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হবে, কারণ দখলদার ইসরায়েলের বিমান হামলায় ধসে পড়া ভবনের নিচে আরও অসংখ্য লাশ আটকা পড়ে আছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ৩ দিনের সফরে আজ সোমবার পাকিস্তান যাচ্ছেন। বিশেষ ভূ রাজনৈতিক পরিস্থিতিতে তার এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। ইসরায়েলের সাথে ইরানের চলমান উত্তেজনার মধ্যে সফরটি হলেও কার্যত পরস্পরের ভূখণ্ডে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার পর সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে প্রতিবেশী এই দেশ দুটি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের প্রেসিডেন্ট সফরের বিষয়ে রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের বলেন, তিনি আসছেন, আমরা তাকে স্বাগত জানাই। ইসরায়েলের সাথে ইরানের সাম্প্রতিক সামরিক অচলাবস্থার কারণে ইসলামাবাদ ও তেহরান রাইসির সফর বাতিল করতে পারে এমন আশঙ্কা ছিল, কিন্তু তা হয়নি। এ ব্যাপারে দার বলেন,
এই ঘটনার অনেক আগে এই সফরের পরিকল্পনা করা হয়েছিল। পাকিস্তান ও ইরানের মধ্যে ৯০০ কিলোমিটার দীর্ঘ অভিন্ন সীমান্ত রয়েছে। নিজ নিজ দেশে উগ্রপন্থীদের আশ্রয় দেওয়া এবং সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী আক্রমণ চালানো থেকে বিরত রাখতে তারা যথেষ্ট কিছু করছে না বলে দেশ দুটি পরস্পরকে দোষারোপ করে আসছে। গত জানুয়ারি মাসে পাকিস্তানের সীমান্তবর্তী বালুচিস্তান প্রদেশে ইরান বিরোধী উগ্রপন্থীরা লুকিয়ে আছে ইরানের এই দাবি করে নিরাপত্তা বাহিনী সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসলামাবাদ তার আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করার জন্য ইরানের নিন্দা করে এবং ইরানের এলাকা থেকে পাকিস্তান বিরোধী উগ্রপন্থীদের ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালায়। এই আক্রমণ ও পাল্টা আক্রমণের কারণে এই দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় দ্বিপক্ষীয় উত্তেজনা হ্রাসে তেহরান ও ইসলামাবাদ দ্রুত কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে এবং পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর সংকল্প ব্যক্ত করে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।